আজ আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি বাংলাদেশের রাজনৈতিক আকাশে ধূমকেতুর মতো এসেছিলেন। আর ঠিক সেভাবেই যেন মিলিয়ে গেলেন। হ্যাঁ, আর তার অন্তর্ধানটা ছিল এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। আমাদের হাতে থাকা সোর্সগুলো শরীফ ওসমান বিন হাদির জীবন, তার আদর্শ আর তাকে ঘিরে থাকা এক জটিল হত্যাকাণ্ডকে তুলে ধরেছে। প্রশ্নটা হলো, ঝালঘাটির এক মাদ্রাসার ইমামের ছেলে, যিনি একাধারে শিক্ষক আবার কবিও ছিলেন, তিনি কিভাবে ২০২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী কণ্ঠগুলোর একজনে পরিণত হলেন? আর কেনই বা তাকে দিনের আলোয় ব্যস্ত রাস্তার ওপর ওভাবে নির্মমভাবে হত্যা করা হলো? চলুন আমাদের হাতে থাকা তথ্যগুলো একটু তলিয়ে দেখি, আর ওসমান হাদির এই সংক্ষিপ্ত কিন্তু ঘটনাবহুল যাত্রার একটা পূর্ণাঙ্গ চিত্র বোঝার চেষ্টা করি। আচ্ছা, গোড়া থেকেই শুরু করা যাক। কে ছিলেন এই ওসমান হাদি? রাজনীতির ময়দানে আসার আগে তার জীবনটা কেমন ছিল? সোর্সগুলো বলছে তার জন্ম 1993 সালের 30 জুন, ঝালঘাটির নলসিটিতে। হ্যাঁ, আর তার বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক এবং মসজিদের ইমাম। বেশ সাদামাটা একটা শুরু বলতে পারেন। ঠিক, কিন্তু তার বেড়ে ওঠার মধ্যে একটা দারুণ বৈপরীত্য আছে যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ঠিক, কিসের কথা বলছেন? তার শিক্ষা জীবন। একদিকে তিনি ঐতিহ্যবাহী নিশারাবাদ মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আবার অন্যদিকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের ডিগ্রি নিয়েছেন। একদম। এই দুই জগতের জ্ঞান, ঐতিহ্য আর আধুনিকতা একসাথে মিশে তার মধ্যে এক অন্যরকম ব্যক্তিত্ব তৈরি করেছিল। আর সে কারণেই হয়তো তার বক্তৃতায় একদিকে যেমন ধর্মীয় মূল্যবোধের কথা থাকত, তেমনি আধুনিক রাজনৈতিক তত্ত্বের উদাহরণও থাকত। হ্যাঁ, আর এই মিশ্রণটাই তরুণদের খুব আকর্ষণ করেছিল। অবশ্যই, এটা আসলেই একটা আকর্ষণীয় দিক। আর রাজনীতিতে আসার আগে তিনি তো শিক্ষকতা করতেন, তাই না? হ্যাঁ, সাইফুরসের মতো প্রতিষ্ঠানে পড়াতেন। মৃত্যুর আগেও ইউনিভার্সিটি অফ স্কলার্সের শিক্ষক ছিলেন। কিন্তু আমাকে সবচেয়ে অবাক করেছে অন্য একটা তথ্য। কোনটা? তিনি সীমান্ত শরীফ ছদ্মনামে একটা কবিতার বইও লিখেছিলেন, লাভায় লাল শাক পুবে আকাশ। ভাবা যায়, একজন আপাদমস্তক রাজনৈতিক বক্তার ভেতরে একজন কবি লুকিয়েছিলেন। আর এই কবিসত্তাই হয়তো তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। ঠিক, এটা প্রমাণ করে তিনি শুধু একজন আবেগ সর্বস্ব বক্তা ছিলেন না, তার ভেতরে একটা গভীর সংবেদনশীলতাও কাজ করত। তিনি যখন দেশের সার্বভৌমত্ব বা ইনসাফের কথা বলতেন, তখন সেটা শুধু রাজনৈতিক স্লোগান থাকত না, সেটার পেছনে একটা আদর্শিক এবং শৈল্পিক বোধও কাজ করত। একদম। এই গভীরতাই হয়তো তার আদর্শকে এতটা দৃঢ় করেছিল। আর এই সংবেদনশীল সত্তা নিয়েই তিনি যখন রাজনীতির কঠিন ময়দানে নামলেন, তখন পরিস্থিতিটা পুরোপুরি বদলে গেল। 2014 সালের 13 আগস্ট। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র হিসেবে তার আত্মপ্রকাশ। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের শুরু। ইনকিলাব মঞ্চ, সোর্সগুলো বলছে তাদের মূল দর্শন ছিল দুটো: আধিপত্যবাদ বিরোধিতা এবং একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। এখন এই কথাগুলো শুনতে বেশ ভারী শোনায়, কিন্তু বাস্তবের মানে কি ছিল? দেখুন, আধিপত্যবাদ বিরোধিতা বলতে তারা মূলত দেশের অভ্যন্তরীণ বা বৈদেশিক নীতিতে অন্য কোনো দেশের, বিশেষ করে ভারতের প্রভাবের তীব্র বিরোধী ছিলেন। এটা তৎকালীন ভূ-রাজনীতিতে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আচ্ছা। আর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বলতে তারা অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের কথা বলতেন, যেখানে ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি থাকবে না। এবং তিনি তার বক্তব্য নিয়ে কোনো রাগঢাক করতেন না। তার আক্রমণের ধরন ছিল খুবই সরাসরি, কাউকেই ছাড়তেন না। শুধু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নয়, প্রতিষ্ঠিত দল বিএনপি বা জামায়াতকেও তিনি ছাড়েননি। তিনি পরিষ্কার বলেছিলেন, যদি তারা পুরনো ধাঁচের রাজনীতি করে কিংবা বিদেশি শক্তিকে খুশি করতে চায়, জনগণ তাদেরও ছুড়ে ফেলবে। এখানেই তার বিশেষত্ব। তিনি প্রচলিত ডান, বাম বা মধ্যপন্থী রাজনীতির বাইরে একটা তৃতীয় ধারা তৈরির চেষ্টা করছিলেন। তবে তার কিছু বক্তব্য ছিল মারাত্মক বিতর্কিত। যেমন গোপালগঞ্জ জেলা বিলুপ্ত করার ডাক। এই ধরনের বক্তব্যই তাকে একটা দ্বিখণ্ডিত চরিত্রে পরিণত করেছিল। ঠিক, তার সমর্থকরা এটাকে দেখত আপোষহীনতার চূড়ান্ত প্রতীক হিসেবে, আর বিরোধীরা এটাকে দেখত অপরিণত এবং বিপজ্জনক রাজনীতি হিসেবে। কিন্তু এই গোপালগঞ্জ জেলা বিলুপ্ত করার ডাকের পেছনে তার যুক্তিটা কি ছিল?
এটা কি নিছকই রাজনৈতিক উস্কানি ছিল? সোর্সগুলো এ নিয়ে সরাসরি কিছু না বললেও বিশ্লেষকরা মনে করেন এর দুটো দিক থাকতে পারে। এক, এটা ছিল একটা প্রতীকী বার্তা। কি ধরনের বার্তা? তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি শুধু সরকার পরিবর্তন চান না, বরং যে রাজনৈতিক সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসেবে একটি নির্দিষ্ট অঞ্চলকে দেখা হতো সেই কাঠামোকেই তিনি ভেঙে দিতে চান। আর দ্বিতীয় দিকটা? 2, এটা হয়তো তরুণদের র্যাডিক্যালাইজ করার একটা কৌশলও ছিল, যাতে তারা বুঝতে পারে যে এটা কোনো মামুলি ক্ষমতার পালাবদল নয়, এটা একটা সত্যিকারের বিপ্লব। কারণ যাই হোক, এটা তাকে অনেক শক্তিশালী শত্রুর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। এবং এই ঝুঁকি হয়তো তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ালো। কারণ এই উত্থানের মাত্র কয়েক মাসের মধ্যেই সেই মর্মান্তিক ঘটনাটি ঘটে, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। চলুন আমরা সেই ভয়াল দিনটির কথায় আসি। তারিখটা ছিল 2025 সালের 12ই ডিসেম্বর। ওসমান হাদি তখন ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আর তার প্রচারণার ধরনটাও ছিল ঠিক তার মতোই ব্যতিক্রমী। কোনো জাঁকজমক ছিল না, তিনি মুড়ি বাতাসা বিলি করে সাধারণ মানুষের কাছে যাচ্ছিলেন। একবার দৃশ্যটা ভাবুন, দুপুর আনুমানিক 2:25, ঢাকার বিজয়নগর বক্স কালভার্ট রোডের মতো একটা ব্যস্ত এলাকা। জুমার নামাজের কিছুক্ষণ পরের সময় তিনি একটা রিকশায় বসে আছেন, মানুষের সাথে কথা বলছেন। হঠাৎ একটা মোটরসাইকেল তার রিকশার পাশে এসে থামে, হেলমেট পরা দুজন আরোহী। কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে দুটো গুলির শব্দ। সবকিছু মুহূর্তে থেমে গেল। একটি গুলি সরাসরি তার মাথায় বা চোয়ালে লাগে। এই হামলার বিবরণ শুনলেই বোঝা যায় এটা কোনো সাধারণ সন্ত্রাসী হামলা ছিল না। এটা ছিল একটা নিখুঁত পরিকল্পিত হত্যাকাণ্ড, যাকে বলে প্রফেশনাল হিট। জনবহুল এলাকায়, দিনের আলোয়। হ্যাঁ, এমন একটা সুনির্দিষ্ট টার্গেটকে আক্রমণ করা এবং নির্বিঘ্নে পালিয়ে যাওয়া, এটা তৎকালীন নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এরপর শুরু হয় তাকে বাঁচানোর এক আপ্রাণ লড়াই। গুলিবিদ্ধ, রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায় জরুরি অস্ত্রোপচার করা হয়, কিন্তু অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এরপর তাকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। অবশেষে সরকারের নির্দেশে 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সারা দেশের মানুষ তখন তার জন্য প্রার্থনা করছে। কিন্তু শেষ রক্ষা হয়নি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে 3 দিন লড়াই করার পর 18 ডিসেম্বর রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাত্র 32 বছর বয়সে একটা সম্ভাবনাময় জীবনের অবসান ঘটল। আচ্ছা, এবার তদন্তের দিকটা একটু দেখি, কারণ এখানেই ঘটনাটা আরও জটিল হয়ে ওঠে। হত্যাকাণ্ডের পর মূল শুটার হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের নাম সামনে আসে। কে এই ফয়সাল? সোর্স অনুযায়ী ফয়সাল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন কর্মী ছিল। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর এবং উদ্বেগজনক তথ্য হল, এই হত্যাকাণ্ডের মাত্র 1 মাস আগে 2024 সালের নভেম্বরে তাকে 2টো বিদেশি পিস্তল সহ র্যাব গ্রেফতার করেছিল। জমকাম, আমি কি ঠিক শুনলাম? হত্যাকাণ্ডের 1 মাস আগে সে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। তাহলে সে বাইরে কি করছিল? এটা কিভাবে সম্ভব? এটাই তো সবচেয়ে বড় রহস্য। সোর্সগুলো বলছে সে রহস্যজনকভাবে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে যায়। একজন ব্যক্তি যার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা আছে, সে কিভাবে এত দ্রুত জামিন পায়? এবং জামিনে বেরিয়ে দেশের অন্যতম আলোচিত একজন রাজনৈতিক নেতাকে হত্যা করে। এটা আমাদের বিচার ব্যবস্থা এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। এটা থেকে ধারণা করা যায় তাকে হয়তো কোনো প্রভাবশালী মহল বাইরে বের করে এনেছিল একটা নির্দিষ্ট কাজের জন্য। এবং তদন্তে দেখা যায় এটা কোনো এক ব্যক্তির কাজ ছিল না। ফয়সালের সহযোগী হিসাবে আলমগীর শেখের নাম আসে, যে মোটরসাইকেল চালাচ্ছিল। আরও মর্মান্তিক বিষয় হল, ফয়সালের নিজের বাবা মা হুমায়ুন কবির এবং হাসি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। কি বলেন তারা? তারা বলেন যে তাদের ছেলে হত্যাকাণ্ডের পর তাদের কাছে অস্ত্র লুকাতে চেয়েছিল। একটা পুরো নেটওয়ার্কের পেছনে কাজ করছিল। একদম। যদি আমরা এটাকে বৃহত্তর চিত্রের সাথে যুক্ত করি, তাহলে স্পষ্ট বোঝা যায় এটা একটা সংঘবদ্ধ চক্রের কাজ। শিবন দেও এবং সঞ্জয় চিসিমের মতো ব্যক্তিদের গ্রেফতার হওয়া প্রমাণ করে যে আসামিকে সীমান্ত পার করে ভারতে পালাতে সাহায্য করার জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল। ফলে এই ঘটনাটা এখন আর শুধু একটা হত্যাকাণ্ড নয়, এটা একটা আন্তর্দেশীয় অপরাধ এবং কূটনৈতিক জটিলতার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই আন্তর্জাতিক সংযোগের কারণেই হয়তো
হত্যাকাণ্ডের উদ্দেশ্য নিয়ে বেশ কয়েকটি ষড়যন্ত্র তথ্য উঠে এসেছে। সবচেয়ে জোরালো অভিযোগটা কোন দিকে? ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদির সমর্থকরা শুরু থেকেই এর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত আছে বলে অভিযোগ করে আসছে। তাদের যুক্তিটা কি? তাদের যুক্তি হল ওসমান হাদি ছিলেন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সবচেয়ে সোচ্চার সমালোচক। আর হত্যাকারী ফয়সাল কারীম মাসুদের ভারতে পালিয়ে যাওয়ার অভিযোগ এই তথ্যকে আরও শক্তিশালী করেছে। ঠিক তাই। যদিও ভারত সরকার বরাবরই এই দাবিকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই সন্দেহটা রয়েই গেছে। এছাড়া আরও কিছু তথ্য তো আলোচনায় ছিল, তাই না? যেমন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা। হ্যাঁ, প্রতিবিপ্লব বা কাউন্টার রেভলিউশনের তত্ত্বটিও খুব গুরুত্বপূর্ণ। এর মানে হল জুলাই বিপ্লবের মাধ্যমে যে শক্তি ক্ষমতাচ্যুত হয়েছিল তারা হয়তো ওসমান হাদির মতো একজন জনপ্রিয় এবং ক্যারিজম্যাটিক নেতাকে সরিয়ে দিতে চেয়েছিল, বিপ্লবীদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য। একদম। তাদের উদ্দেশ্য ছিল আন্দোলনের সবচেয়ে শক্তিশালী মুখকে সরিয়ে দিলে বাকিরা ছত্রভঙ্গ হয়ে যাবে এবং তাতে ক্ষমতা পুনরুদ্ধারের পথ সহজ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু বলেছিলেন যে বিপ্লবীদের ভয় দেখাতেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই সব কিছুর মধ্যে গণমাধ্যমের ভূমিকা নিয়েও তো তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। হ্যাঁ, প্রথম আলো বা দ্য ডেইলি স্টারের মতো পত্রিকার অফিসে হামলার ঘটনাও ঘটে। এটা কিসের ইঙ্গিত দেয়? এটা দেশের তরুণ সমাজের একটা বড় অংশের সাথে মূলধারার গণমাধ্যমের এক গভীর অস্থাহীনতার সম্পর্ককে সামনে নিয়ে আসে। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল এই মিডিয়াগুলো বিপ্লবের আগে তৎকালীন সরকারের পক্ষে কাজ করত এবং ওসমান হাদির মতো নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছিল। ঠিক, তার মৃত্যুর পর সেই পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে। এটা প্রমাণ করে যে দেশের মিডিয়া ল্যান্ডস্কেপেও একটা বড় ধরনের বিভাজন তৈরি হয়েছিল। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? একজন তরুণ নেতা যিনি খুব অল্প সময়ে একটা বিপ্লবের প্রতীকে পরিণত হয়েছিলেন, তাকে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হলো। মূল আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। এবং এই হত্যাকাণ্ডের তদন্ত জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির এক জটিল ধাঁধার মধ্যে আটকে আছে। ওসমান হাদির মৃত্যু নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটা গভীর শূন্যতা তৈরি করেছে। তার হত্যাকাণ্ড ছিল বিপ্লবীদের ভয় দেখানোর একটা বার্তা। কিন্তু এর প্রতিক্রিয়ায় যে তীব্র জনরোষ আমরা দেখেছি, তা এটাই নির্দেশ করে যে ব্যক্তি ওসমান হাদিকে হত্যা করা গেলেও তার আদর্শের মৃত্যু ঘটেনি, বরং তার রক্তস্রোত সেই আদর্শকে হয়তো আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তার এই অসমাপ্ত যাত্রা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। সোর্সগুলো আমাদের ঘটনাপ্রবাহ এবং চরিত্রগুলো সম্পর্কে জানিয়েছে, কিন্তু ওসমান হাদির গল্প এখানেই শেষ নয়। এখন ভাবার বিষয় হল, একটি আদর্শকে ধারণকারী ব্যক্তিকে সরিয়ে দিলেই কি সেই আদর্শের মৃত্যু হয়, নাকি তার রক্তস্রোত সেই আদর্শকে আরও শক্তিশালী করে তোলে, যা ভবিষ্যতের কোনো এক নতুন বিপ্লবের বীজ বপন করে?